হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটারেচার হাব। আমি অনিকেত শিকদার। আর আজকে তোমাদের টপিক হলো একটি এসে, যেটির নাম হলো দ্য রাইটার অ্যান্ড হিজ পাস্ট। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা এই এসের কিছু পয়েন্ট সম্পর্কে জেনে নিই। তো এই এসিটি যেখান থেকে নেওয়া হয়েছে, ওই নুইগি টি যে এসে কালেকশন, তার নাম হচ্ছে হোম কামিং এসেস অন আফ্রিকান অ্যান্ড ক্যারিবিয়ান লিটারেচার, কালচার অ্যান্ড পলিটিক্স। এই বইটি থেকে এর মধ্যে এই লেখকেরই আরও অনেক এসে রয়েছে, তার মধ্যে একটি এসে হলো আজকে আমাদের পাঠ্য। এই যে এই বইটির নাম যে আমি উল্লেখ করলাম, এই বইটি 1972-তে তার পাবলিশ বা লেখা হয়। দিস বুক টক্স অ্যাবাউট দ্য আফ্রিকান লিটারেচার অ্যান্ড পোস্ট কলোনিয়াল ইস্যুস। এই বইটার মধ্যে আফ্রিকান লিটারেচার এবং সেই সময়কার যে কলোনিয়ালিজম যে গেছে সত্য বা ইন্ডিপেন্ডেন্স যে দেখেছে, তার পরবর্তীতে কি কি ইস্যুস এসছে সেই ব্যাপারগুলোকে নিয়ে আফ্রিকা বা এবং ওয়েস্ট ইন্ডিজ বা এই যে এই নিগ্রো এদের মধ্যে যে ওই ওয়েস্ট ইন্ডিয়ান বা আফ্রিকানস বা নিগ্রো এই যে এগুলো যে কমিউনিটি, তাদের যে বাসস্থান বা তাদের মধ্যে তাদের জায়গাগুলোর মধ্যে কি কি ইস্যুস দেখা গেছিলো সব কিছু এখানে বলা হয়েছে। মানে ওয়েস্টার্ন পাওয়ার অর্থাৎ কলোনিয়াল পাওয়ার কিভাবে এদেরকে এক্সপ্লয়েট করেছে, কিভাবে এদের ট্র্যাডিশনকে নষ্ট করেছে থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যে যে ব্যাপার বৃত্তান্তগুলো ঘটেছে সব কিছুই এই বইটার মধ্যে তার বিভিন্ন এসের মধ্যে দিয়ে ফুটে উঠেছে আর কি। তো আমাদের যে এসেটা তার মেন আর্গুমেন্ট যেটা, যে দ্য পাস্ট ইজ এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য ইমাজিন দ্য ফিউচার। মানে ব্যাপারটা হচ্ছে যে বর্তমানকে বুঝতে গেলে আমাদের আগে অতীতে ঝাঁকতে হবে। মানে অতীত হচ্ছে বর্তমানকে বোঝার একটা গুরুত্বপূর্ণ জিনিস। অতীত এবং সুন্দর ফিউচার তখনই আমরা বানাতে পারবো যখন আমরা আমাদের অতীতকে এক্সামাইন করব বা অ্যানালিসিস করব। এখানে মূলত আমাদের কবি আফ্রিকান রাইটার্সদের সম্পর্কে ব্যাপারটা বলতে চেয়েছেন যে কিছু কিছু রাইটাররা কি হচ্ছে কি, যেহেতু দীর্ঘদিন স্লেভারি থেকে শুরু করে এই যে এক্সপ্লয়টেশন, এই কলোনিয়াল পাওয়ারের যে এই চাপটা, তারা যে এইভাবে যে এতদিন ধরে একটা মানে মারাত্মক একটা পরিবেশের মধ্যে দিয়ে যে তারা গেছে এবং তারা যে জীবন কাটিয়েছে, তারা এতদিন অত্যাচারের মধ্যে দিয়ে যে কাটিয়েছে, তো তাদের মাথার মধ্যে এমনভাবে একটা সিনারিও তৈরি হয়ে গেছে যে তারা নিজস্ব ট্র্যাডিশন বা তাদের যেটা হিস্ট্রি আছে এটাই তারা যেন ভুলে গেছে। তারা ওই জায়গাটা থেকেই আলাদা হয়ে গেছে। তাদের মাথার মধ্যে বারবার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কলোনিয়াল কি বলবো, কলোনিয়াল যেটা লাইফস্টাইল বা ওই কলোনিয়াল পাওয়াররা তাদের যে লাইফস্টাইল বা তারা কিভাবে লাইফ লিড করা বা তাদের যে এডুকেশন, এই যে প্রত্যেকটা জিনিস যে তারা এস্টাবলিশ করে গেছে, এই জিনিসগুলো তাদের মাথার মধ্যে চলে এসেছে। তো সুতরাং তারা তাদের কি রুট বা তারা তারা তাদের যে পাস্টটা সেটা ভুলে গেছে। তো আমাদের রাইটার এখানে যেটা বলতে চাইছেন যে আফ্রিকান রাইটার্সদের কে সে কখনোই তোমরা তোমাদের রুটটাকে ভুলো না, বা রুটটাকে ফলো করে এবং আমাদের হিস্ট্রিটা, ওদের যে গ্লোরিয়াস হিস্ট্রি বা যেটা আগের যাদের যে হিস্ট্রি রয়েছে সেই জিনিসটাকে ফলো করেই তাহলেই তারা একটা মিনিংফুল কোনো একটা ওয়ার্ক তৈরি করতে পারবে। না হলে যে ওয়ার্কটা তৈরি হবে, যদি আমরা যদি আফ্রিকান রাইটার্সরা তাদের হিস্ট্রি এবং রুটসটাকে যদি তারা না ফলো করে, তাহলে সেই ওয়ার্কটার মধ্যে কোনো ডেপথ থাকবে না। মানে ওটা আর আরেকটা যেটা হবে যে ওদের যেটা ট্র্যাডিশনাল লেখা বা ট্র্যাডিশনাল যে বিষয়বস্তু, যে কালচার, তার সাথে কোনো সামঞ্জস্যতা থাকবে না। ফলে কি হবে কি, সেখানকার যে অডিয়েন্স বা সেই ব্যাপারটা, তারা সেই লেখাটার সাথে কোনো কানেকশনই ফিল করতে পারবে না। কারণ রুটের মধ্যে বা এই কালচারটাকে যদি ফলো না করি, তা তো হবে না, না? কারণ এটা তো বাইরের কালচার থেকে আসছে। এটাই বোঝাতে চাইছেন আর কি। মেন এই গোটা টেক্সটার মধ্যে এই আর্গুমেন্টটাতেই আসছে যে পাস্ট হচ্ছে এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট অ্যান্ড ইমাজিন দ্য বেটার ফিউচার। এটাই। তো এবার যেটাতে আসবো সেটা হলো যে এই গল্পের একটা ডিটেলস সামারি যদি বলতে হয়, তো তো একদম গল্পের শুরুতেই, গল্প বলা ভুল হবে, এসে একদম শুরুতেই লেখক বলছেন
যে কথাটা আমি তখন একটু আগেই বললাম যে আমাদের বর্তমানকে বুঝতে গেলে অতীত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তিনি টিএস এলিয়টের একটা কোট তুলে ধরছেন, যেখানে এটাই বলা হয়েছে যে কিভাবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একে অপরের সাথে যুক্ত থাকে। তো এছাড়া এটাও বলেছেন তিনি যে নোবেলিস্টদের একটাই কাজ, মানে কাজ যেটা হলো ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো কি যে তার যে অডিয়েন্স বা তার যে আশেপাশে লোক বা জনগণ, তাদের কি ট্র্যাডিশন, তাদের কি কালচার, তাদের কি হিস্ট্রি, এই সব কিছুকে মাথায় রেখে একটা মিনিংফুল ওয়ার্ক তৈরি করাটা। কিন্তু ব্যাপারটা কি হয়ে যায় কি, কখনো কখনো কিছু লেখকেরা ফিলস লস্ট, মানে এবং আপরুটেড, মানে ওই যে যেটা আমি ব্যাপারটা বললাম যে আফ্রিকান রাইটার্সদের মধ্যে ব্যাপারটা কেন হচ্ছে, কলোনিয়াল পাওয়ার যখন তাদের টেরিটারিতে বা তাদের যে আহ, দেশে যখন তাদের একটা নিজে তারা মানে এত অত্যাচার এত কিছু যখন করতো, এই যে যে এতদিন ধরে যে তারা স্লেভারি একটা এক্সপ্লয়েটেড মানে পরিবেশে যে কাটিয়েছে তারা, তো তাদের মনের মধ্যে একটা স্বাভাবিক বিষয় আসছে যে তারা তো একটা ভয়ের মধ্যে চেপে রয়েছে, তাদের মধ্যে তো মুক্ত ব্যাপারটা নেই, তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এই জিনিসটা দেখাচ্ছে যে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এফেক্ট। কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার পরেও ওই কলোনিয়াল যে টাইমে, কলোনিয়াল পিরিয়ডের যে টাইমটাতে তারা যে যে জিনিস ফেস করেছে, তারা সেই জিনিসগুলো মাথা থেকে বের করতে পারছে না। তার জন্য কি মনে করছে, তারা এটাই প্রশ্ন করছে, মানে থেকে থেকে তারা নিজেদেরকে প্রশ্ন করে এটা যে হোয়ার ইজ মাই পাস্ট, মানে আমার পাস্টটা কোথায়, হোয়ার ইজ মাই হিস্ট্রি, আমার হিস্ট্রি কোথায়, হোয়ার ডু আই বিলং, কোথা থেকে আমরা বিলং করছি। এই প্রত্যেকটা প্রশ্ন সেই রাইটারদের মাথার মধ্যে ঘোরে। তার ফলে কি তারা মানে একটা মিনিংফুল ওয়ার্ক বা তাদের যে ট্র্যাডিশনকে মাথায় রেখে যে লেখা, সেটা তারা তৈরি করতে পারে না। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে লেখক তিনি বলতে চাইছেন এখানে বিভিন্ন বিভিন্ন প্রবলেমসকে নিয়ে তিনি অ্যাড্রেস করেছেন কিন্তু। তো প্রথম আরেকটা যেটা মানে প্রথম যেটা প্রবলেম, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান প্রবলেমকে নিয়ে বলছে। মানে ওয়েস্ট ইন্ডিয়ান মানে আফ্রিকার থেকে যারা ওয়েস্ট ইন্ডিয়ানসরা যারা ছিল আর কি, আফ্রিকানসদের থেকে ওয়েস্ট ইন্ডিয়ানসরা মানে আরো ফ্যাটাল সিচুয়েশন তারা দেখেছে। প্রথম থেকেই তাদের উপর অকথ্য অত্যাচার থেকে শুরু করে তাদেরকে প্রচন্ড এক্সপ্লয়েটেড করা হয়েছিল, এবং তাদেরকে মানে স্লেভারিতে তাদেরকে মানে কি নির্মমভাবে যে তাদের অত্যাচার করা হয়েছে এবং ব্রেন ওয়াশ করা হয়েছে এবং সাথে ম্যানিপুলেট করা হয়েছে, মানে সেটা ভাবা যায় না। তো এই সব কিছুতেই তারা খুব অ্যাফেক্টেড হয়েছিল আর কি। যেমন যদি বলা যায় এখানে একজনের একটা একজন আরেকজন লেখকের একটা উল্লেখ রয়েছে জর্জ ল্যামিং নামে একজন লেখক। তিনি এক্সপ্লেন করছেন যে ওয়েস্ট ইন্ডিয়ানস হ্যাভ বিন কমপ্লিটলি কাট অফ ফ্রম দেয়ার আফ্রিকান রুটস বিকজ অফ স্লেভারি। তিনি এটা তো বলছেন যে এটাই বলতে চাইছেন যে ওয়েস্ট ইন্ডিয়ানরা যেটা, তারা একেবারেই যেন আফ্রিকান রুটস যে তাদের, সেই জায়গাটা থেকে একদম কাট অফ হয়ে গেছে। কেন? কারণ স্লেভারি, ওই যে বললাম এক্সপ্লয়টেশন, এই ব্যাপার এই বিষয়গুলো তারা মানে তারা যেন কি বলতে তারা তাদের যে কালচার সেই জিনিসটার সাথে এতটাই যেন অ্যালিনেটেড হয়ে গেছে যে তারা কানেকশনই ফিল করতে পারছে না। এই এই বিষয়টাই হয়ে দাঁড়িয়েছে। এরকম আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন আরেকটা উদাহরণ রয়েছে ভিএস নাইপালসের দ্য মিমিক মেন, যেখানকার মেন ক্যারেক্টার যেটা আছে তার মানে একদম যেটা দেখাচ্ছে যে যে তার এই যে এখানকার মধ্যে দিয়ে ওই ভয়, মানে তারা যে কিভাবে ভয়ে থাকছে, সেই বিষয় বৃত্তান্তগুলো দেখানো হয়েছে যে এই ওয়েস্ট ইন্ডিয়ানসরা কতটা ভীত, তারা কতটা অসহায়, সেই ব্যাপার বৃত্তান্তগুলো এই তার লেখাগুলোর মধ্যে দিয়ে দেখানো হয়েছে। এছাড়াও আরেকটা পয়েন্টিং যেটা আবার আসছে যে কিভাবে কলোনিয়ালিজম এই আফ্রিকান হিস্ট্রিকে ডিস্ট্রয় করেছে, এটা আরেকটা পয়েন্ট তিনি তুলে ধরেছেন। তিনি 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 এটা দেখাতে চাইছেন যে আফ্রিকানদের মধ্যে থেকে যেই মানে কলোনিয়াল এডুকেশন যে মানে কলোনিয়াল এডুকেশন যে সেই সময়কার যে এসেছিল, তো এই আফ্রিকানসদেরকে যতটা না ক্ষতি করেছে আর কি, সব থেকে বেশি করে ক্ষতি করেছে কি ওয়েস্ট ইন্ডিয়ানদের। মানে তাদের যে নিজস্ব হিস্ট্রি ট্র্যাডিশন এই বিষয়গুলোকে যেন একদম মিথ্যেই বলে দেওয়া হয়েছে, যে তাদের কোনো হিস্ট্রি নেই, তাদের কোনো ট্র্যাডিশন নেই। এই ব্যাপারটা বারবার কলোনিয়াল পাওয়ার এস্টাবলিশ করতে চেয়েছে সব সময়।
সেখানকার যে কলোনিয়াল স্কুল সেটাও আফ্রিকানসদের এটাই শেখানো হতো যে তাদের নিজস্ব কোনো স্কুল মানে তাদের নিজস্ব কোনো হিস্ট্রি নেই। তাদের এটাই বলা হতো যে মানে তাদের মাথার মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখতো ওই কলোনিয়াল যারা মানে যারা পাওয়ার যেটা ছিল তারা এবং তাদের যে ইনস্টিটিউশন সেগুলো নিয়ে এইভাবেই পড়ানো হতো সেই ব্ল্যাকদেরকে যে তোমরা তো ডার্ক কন্টিনেন্টের লোক, তোমাদেরকে আমরা এসে উদ্ধার করেছি, আমরা এক্সপ্লোর করেছি বলেই তোমাদের এই জায়গাটা এটা মানে প্রকাশ্যে এসছে, বিশ্বের প্রকাশ্যে এসছে, নাহলে তো তোমরা অন্ধকারে ডুবেছিলে, তোমাদের মধ্যে তো কোনো প্রসপারিটি ছিল না। এরকম ধরনের কথাবার্তা এইভাবে তাদের মধ্যে একটা ভয় একটা মানে কি বলবো একটা মিথ্যার একটা জাল আস্তে আস্তে এইভাবে বুনে দেওয়া হয়েছে আর কি তাদের মধ্যে। এছাড়াও বিভিন্ন ইউরোপিয়ান থিঙ্কার্স ছিল, তারাও এই ব্যাপারটাকে বারবার বারবার বলে গেছেন, জোর দিয়েছেন। যেমন এখানে আরেকজন উল্লেখ রয়েছে দ্য ফিলোসফার হেগেল, তিনি লিখছেন যে আফ্রিকা ওয়াজ দ্য ল্যান্ড অফ চাইল্ডহুড উইথ নো রিয়েল হিস্ট্রি। এই যে এই লাইনটা যেটা এখানে বলেছেন, এখানে মেনশন রয়েছে এই এসের মধ্যে, যে তাদের অ্যাজ সাচ কোনো রিয়েল হিস্ট্রি ছিল না, জাস্ট একটা ল্যান্ড অফ চাইল্ডহুড, মানে যেরকম শিশু হয় তাদের নিজস্ব যেমন কোনো বোধ বুদ্ধি এরকম যেমন থাকে না, আফ্রিকাও নাকি ওইরকমই বোধ বুদ্ধিহীন একটা মানে দেশ, এরকম ভাবে ব্যাপারটা বলতে চেয়েছে আর কি। অ্যাজ সাচ কোনো রিয়েল হিস্ট্রি নেই, তারা জাস্ট কি ওয়াইল্ড, মানে তারা একটা বন্য এবং অসভ্য জাতি, এই ব্যাপারটা বলতে চেয়েছেন আর কি। তাদের মধ্যে হিউম্যানিটি বা বিষয় মানে মনুষ্যত্ব বলে ব্যাপারটা বলে কিছু নেই নাকি, এরকম একটা ব্যাপার। এবার এবার এছাড়াও কিছু আরো অনেক মানে ইউরোপিয়ান রাইটার যেমন এইচ.জি. ওয়েলস, তারপরে হাক ট্রিভোর, ঠিক আছে, তিনি এই মিথ্যা এই যে এই মিথ্যাচারণ যেটা চলছে এই জিনিসটাকে নিয়ে বারবার করা হয়েছে সব, মানে তাদের যে মানে আফ্রিকান সিভিলাইজেশনের যে একটা এসেন্স বা সত্যি যে আফ্রিকান সিভিলাইজেশন বলে আগে কিছু একটা ছিল তাদের আসার আগে, এই ব্যাপারটাকে পুরোটাই এরা ডিনাই করে দিয়েছে। তো স্বাভাবিক না, কলোনিয়াল পাওয়ার যখন মানে তারা পাওয়ারে রয়েছে, তারা নিশ্চয়ই ওই যে জায়গাটাতে কলোনি বানিয়ে তারা রয়েছে সেই জায়গার সিভিলাইজেশনকে সামনে আসতে দিবে না, নালে তো লোকেরা তাদেরকে মেনে নেবে না। তো প্রকাশ্যে সেটা আসতে দেয়নি, এবং তাদের তারা যারা পরবর্তী তার যে জেনারেশন ওয়াইজ যে তারা যে এসছে তারাও এই জিনিসগুলো জানতে পারেনি, তাদের ব্যর্থতা, তারাও শিখতে পারেনি আর কি। তারাও ভাবে এসছে যে সত্যি আফ্রিকানসদের কোনো হিস্ট্রি নেই, এই ব্যাপার বৃত্তান্তগুলো। এছাড়াও যেটা মানে কিছু ওয়েস্টার্ন ফিকশনস যেগুলো লেখালেখি হয়, মানে এরকম অনেক তো ওয়েস্টার্ন ফিকশনস রয়েছে, মুভিজ, তারপরে বই, গল্প, সেখানেও কি একটা রেসিস্ট টাইপ ইমেজেস দেখানো হয়েছে। তো রেসিস্ট ইমেজেসটা কীরকম ব্যাপারটা হয়েছে, যেমন একটা উদাহরণ হিসেবে যদি ধরি যে ইন রাইডার হ্যাগার্ডস, এখানে আরেকজনের উল্লেখ রয়েছে, তার অ্যাডভেঞ্চার স্টোরিতে আফ্রিকানদের কি বলা হচ্ছে, তারা হয় নোভেল স্যাভেজ, না হয় কি এভিল ক্রিমিনালস, হয় তারা মানে সভ্য আবার অসভ্য, মানে তাদের নিজস্ব কোনো মানে কি বলবো মানে একটা সেন্স অফ মানে নিজেকে যে একটা ক্যারি করা এটা ভদ্রভাবে থাকবো এই ব্যাপারটা তাদের নেই, কিন্তু তারা আবার সভ্য মানে সভ্য হতে পারে, এরকম একটা নোভেল স্যাভেজ এই টার্মটা ইউজ করছে। আবার বলতে চাইছে যে ইভিল ক্রিমিনালস, না হলে বদমাইশ এবং দুষ্কৃতী টাইপ লোকজন, এরকম ধরনের ব্যাপার স্যাপার, ক্রিমিনাল টাইপ বলতে চাইছে, মানে এইভাবে এই লেখকটি তিনটা লেখার মধ্যে উল্লেখ করেছেন। এটাই দেখানো হয়েছে যে আফ্রিকানসরা যারা রয়েছে তারা সহজেই নাকি ভয় পেয়ে যায়, তাদেরকে বাঁচাতে কারা আসে, হোয়াইট প্রোটেক্টার্স। তারা তাদের লেখাগুলোর মধ্যে এই ব্যাপারটা বারবার গ্লোরিফাই করে এসছে যে যে কোনো নিগ্রো বা যে কোনো ব্ল্যাক পিপলকে বাঁচাতে কারা আসে, হোয়াইট পিপল। এই ইউরোপিয়ানসরা সব সময় এদের কাজ থেকে শুরু করে তাদের যে কোনো থিয়েটার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই ব্যাপারগুলো এনেছে। এছাড়াও যেরকম যে ওই যে আমাদের এখানে এখানে যে টার্জান যে কালচারটা, যেটা এই টার্জান কালচারটাও কিন্তু ইটসেলফ এই যে এই কাউ বয় টাইপের যে এই যে যে ব্যাপারগুলো, এই টার্জেন এটা আসবে সেই বিষয়টাও যেন এই আফ্রিকান কালচার থেকেই তারা অ্যাডপ্ট করে এনেছে।
যে বিষয়গুলো যে একটা কি রেসিজম তৈরি করছে, তো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে রেসিজম ইমেজ তৈরি করছে, এই বিষয়টা এখনো টিভিতে, নিউজ, যে কোনো কিছুতে এগুলো দেখানো হয় এখনো বর্তমানেও। এছাড়াও যদি আমি আরেকটা এখানে উল্লেখ রয়েছে, আঙ্কেল টমস কেবিন, খুব খুব বিখ্যাত একটা মানে উপন্যাস। সেখানেও এই ব্যাপারটা দেখানো হয়েছে যে কিভাবে ইউরোপিয়ানসরা আফ্রিকানসদের উপর মানে তারা অত্যাচার করছে, এবং আফ্রিকানসরা নাকি মানে চুপচাপ নাকি তারা সাফার করে নেয়, তারা কোনো রাগও হয় না, তারা জাস্ট সব কিছু মেনে নেয়, তারা কিচ্ছুই করে না, মানে তারা যেন একদম নিরীহ জাতি, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধও নেই, তাদের মধ্যে কোনো ব্যথা বেদনাও নেই, জাস্ট লাইক অ্যান রোবট, এরকম একটা ট্রিট করে এনেছে। ইউরোপিয়ানসরা বলছে যে তাদের মধ্যে কিছুই নেই, জাস্ট একদম মানে ইউজলেস একটা বোঝা টাইপের, এরকম ধরনের একটা হাব ভাব। এবার ব্যাপারটা কি হচ্ছে কি, এত কিছু সব কিছু বলার পরে যেখানে এবার এখানে তিনি মানে আমাদের লেখক মেনশন করছেন যে কিছু আফ্রিকান রাইটার্সরা রয়েছে, তারা এই যে এতদিন ধরে যে এই লাইসগুলো, এই যে মিথসগুলো যে চলে আসছিল, এই ব্যাপারগুলো পড়ে তাদের ওর মধ্যে একটা স্পার্ক জেগেছে যে না, এই ব্যাপারগুলোকে ফিক্স করতে হবে, লোককে আমাদের হিস্ট্রি সম্পর্কে জানাতে হবে, যারা সত্যি বুদ্ধিজীবী লোক যারা। তো এরকম আফ্রিকান নোভেলিস্ট যারা কিছু রয়েছে, তারা এই লাইসগুলোকে ফিক্স করার জন্য তারা ডিসাইড করছে, এবং তারা কি করছে, তারা এবার নিজস্ব একটা রাইটিং তারা স্টাইল শুরু করছে, যেখানে আফ্রিকান ক্যারেক্টার যেগুলো হবে সেগুলো একেবারে তাদের রুটেড, তাদের কালচারকে মেনটেন করে 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 এরকম তারা লেখার চেষ্টা করছে, যারা এরকমভাবে দেখানো হচ্ছে যে এরা এই ক্যারেক্টারগুলো, এটা আফ্রিকানরাই লিখছে, এবার আফ্রিকান নোভেলিস্টরাই আবার লেখার চেষ্টা করছে যে এমনভাবে ক্যারেক্টারটা তৈরি করেছে যাতে তাদের হিস্ট্রিটাও বজায় থাকছে এবং একদম তাদের ট্র্যাডিশনালি, তো সেখানকার লোকেরা তাহলে ওই জিনিসটার সাথে কানেক্ট করতে পারে, এবং এটা দেখানো হচ্ছে যে এই ক্যারেক্টার্সরা কি কারোর উপর নির্ভরশীল নয়, এরা নিজেরা বিপদে পড়লে নিজেদেরই একটা নিজেরা ডিসিশন নিয়ে মানে তারা ঠিক লড়ে নিতে পারে, এই ব্যাপারটাতে এখানে দেখানো হচ্ছে। ওই জন্যই বললাম আমি, আফ্রিকান রাইটার্সরা আস্তে 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 ব্যাপারটা ফাইট ব্যাক করার চেষ্টা করছে, যাতে তাদের যে স্পিরিচুয়াল যে ট্র্যাডিশনসগুলো যে হারিয়ে গেছে সেটা যাতে আবার ফিরিয়ে আনা যায়। তো এবার আসছে যেমন আরেকটা যে আছে, যেমন এরকম অনেক আছে, যেমন অ্যারো অফ গড, তারপর থিংস ফল অ্যাপার্ট, এরকমও বিভিন্ন বিভিন্ন কাজ রয়েছে, ম্যান অফ দ্য পিপল, এসব জায়গাতে কি হয়েছে কি, যে এই আফ্রিকান কমিউনিটিজের যে স্ট্রেংথ, কমপ্লেক্সিটি, এই সব কিছুগুলো তুলে ধরা সম্ভব হয়েছে, প্রত্যেকটারই রেফারেন্স এই গোটা এসের মধ্যে জুড়ে রয়েছে আর কি। তারপরে কি হয়েছিল ব্যাপারটা, সবই চলছিল এতদিন, যে তাহলে প্রথম থেকে কি ব্যাপারটা অ্যাড্রেস করা হলো, যে প্রথমে গল্পটা থেকে এই আসলো, তারপরে কলোনিয়াল পাওয়ার এগুলোই হলো, তো এই যে মিথসগুলো, যে কলোনিয়াল পাওয়াররা যে তাদের নিজস্ব টিভি থেকে শুরু করে সব কিছুতে, থিয়েটার, বুকস, এই যে গল্পের মধ্যে যে মিথসগুলো ছড়িয়ে রেখেছিল আমেরিকান বলছে আফ্রিকান কমিউনিটিসকে নিয়ে, তো আফ্রিকান রাইটার্সরা এই ব্যাপারটার উপর মানে দৃষ্টিপাত করে তারা তাদের নিজস্ব একটা মানে কালচারকে মাথায় রেখে তারা তাদের লেখাটাকে একটা ভুল পাল্টালো, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, ধীরে ধীরে কি হয়েছিল, কিছু আফ্রিকান রাইটার্সরা আবার একটা মিস্টেক করে বসেছিল, তারা একেবারে একদম তাদের যে গ্লোরিয়াস পাস্ট, এক সময়ের যে যেটা মানে সুবর্ণ যুগ, যেটা তাদের কমিউনিটি, সেইটার উপরেই শুধু ফোকাস হয়ে রয়েছে, মানে শুধু সেটার উপর ফোকাস থাকলেও হবে না, এখানে আমাদের কবি এটাই বলতে চাই, মানে আমাদের কবি বলতে লেখক তিনি এটাই বলতে চাইছেন, যে শুধু পাস্টে থেকে গেলেই আবার হবে না, সবকিছুকেই ব্যালেন্স করতে হবে, এটাই বলতে চাইছেন আর কি মোদ্দা কথা। তো যাই হোক, এবার এই যে এই এর ফলে কি হয়েছিল কি, তারা যতটা এই পাস্টে, তাদের যে গ্লোরিয়াস পাস্টটার মধ্যে যতটা এরা ইনভেস্টেড হয়ে গেছিল, এর ফলে কি হচ্ছে কি, তাদের যে প্রেজেন্ট সোসাইটিটা সেটা কিভাবে ডেভেলপ করছে বা সেটা কিভাবে কাজ করছে, সেই ব্যাপারটা থেকে তারা একেবারেই মানে দূরে সরে দাঁড়িয়েছিল, তাদের লেখার মধ্যে তার সেই প্রেজেন্ট কনটেক্সটে তাদের কার কোনো ছোঁয়া পাওয়া যাচ্ছিল না, শুধু গ্লোরিয়াস পাস্ট এটা নিয়েই চলছিল। তো এটা নিয়ে আর কি আমাদের লেখক বলতে চেয়েছেন যে এটা একটা ব্যাকড্রপ হয়ে গেছিল। এছাড়াও যেটা হয়েছিল ক্যাপিটালিজম, এই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে যে ক্যাপিটালিজম কি করছে,
ওই কলোনিয়াল পাওয়ার তারা এসে এখানে একটা রেষারেষি তৈরি করে ফেলেছিল সোসাইটির মধ্যে, কারণ তাদের যে শিক্ষা, তারা যে একটা শিক্ষা দিয়েছিল কি একটা কম্পিটিটিভ মেন্টালিটি তৈরি করে ফেলেছিল প্রত্যেকের মধ্যে, নিজেদের কারোর মধ্যে কি ইকুয়ালিটি ব্যাপারটা একেবারেই নষ্ট করে দেওয়া হয়েছিল। কলোনিয়াল যে ইনস্টিটিউশনগুলো, তাদের যে শিক্ষা, তাদের যে প্যাটার্ন, সেই বিষয়গুলো এটাই তৈরি করেছিল। এই বিষয় বৃত্তান্তগুলো কি কি করেছিল, এক প্রকার সোসাইটির মধ্যে এই লোকেদের মধ্যে যে একটা ইকুয়ালিটি থাকবে, একটা যে একতা থাকবে, সব সেই জিনিসগুলো নষ্ট করে ফেলেছিল আর কি, এই ব্যাপার। এবং শেষে এটাই যেটা বলতে চাইছে যে এবার আমাদের শেষের দিকে, একদম এসেটার শেষের দিকে আমাদের কবি বলতে চাইছেন যে আমাদেরকে কি করতে হবে, শুধু আমাদের নিজস্ব পাস্টকে মাথায় রাখলেই শুধু হবে না, আমাদেরকে পাস্টকেও মাথায় রাখতে হবে, আমাদের বর্তমানে যেটা চলছে সেটাও মাথায় রাখতে হবে, সব কিছু দেখেই একটা আমরা প্রপার একটা ভবিষ্যৎ, সেটাকে একটা শেপ দিতে পারবো, এটাই তিনি বলতে চাইছেন। আর এটাও তিনি বলতে চাইছেন যে এই যে কলোনিয়াল যে ইনস্টিটিউশন, স্পেশালি ক্যাপিটালিজম, এই জিনিসটাকে সরাতে গেলে একদম আমূলভাবে সরাতে হবে, সোসাইটির মধ্যে একটা ইকুয়ালিটি আনতে হবে, একটা একতা আনতে হবে, না হলে হবে না। এটাই এই ব্যাপারগুলো নিয়ে তিনি বলতে চাইছেন, এটাই। এবং শেষে যেটা বলতে চাইছেন, এই যেটা আমি বললাম মেন আর্গুমেন্টটা, যে আফ্রিকান রাইটার্সদের এটাই বলতে চাইছে যে শুধুমাত্র পাস্টকে নিয়ে ভাবলেও হবে না, আবার যদি পাস্টকে একেবারেই বাদ দিয়ে দিই, শুধুমাত্র প্রেজেন্টে বা বাইরের রিচকে আমি যদি, অডিয়েন্সকে আমি যদি কেটার করতে যাই, তাহলে আমার নিজের যে দেশের লোকেদের বা নিজের যে যারা রিজিয়নের লোকেরা, তারা তো কিছু ফিল করতে পারবে না লেখার মধ্যে, সে কাজটা তো মিনিংফুল হলো না। তো এইটাই ব্যাপারটা বলতে আসে যে ব্যালেন্স করে চলতে হবে, একে তো পাস্টকেও দেখতে হবে, প্রেজেন্টকেও দেখতে হবে এবং ফিউচারকেও দেখতে হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য এই গোটা এসেটার মধ্যে দিয়ে। এবং এসেটার মধ্যে বিভিন্নভাবে, যেটা আমি বললাম, কলোনিয়ালিজম থেকে শুরু করে তার যে কি কি ইস্যুসগুলো, পোস্ট ইন্ডিপেন্ডেন্স বা পোস্ট কলোনিয়ালিজম, এই টাইমটা কলোনিয়ালিজম যখন শেষ হয়ে যাচ্ছে, তার কি কি ইস্যুস, এই যে সব কিছুই এই এসেটার মধ্যে দিয়ে ধীরে ধীরে তিনি মানে অল্প অল্প করে তিনি এই ব্যাপারগুলো তুলে ধরেছেন এই গোটা এসের মধ্যে দিয়ে। এটাই, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি যতটা পেরেছি এই এসেটাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যে মূল বক্তব্যটা কি, এবং কিছু কিছু উদাহরণ মানে যে মেন জায়গাগুলো, সেগুলোকে কিছু কিছু ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকের মতো টাটা, থ্যাংক ইউ সবাইকে। চোখ রাখো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।